হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তাহলে আমরা ক্লাস 11-এর একটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম। সেটাই বলেছিলাম যে অরবিটালস আর কোয়ান্টাম নাম্বার থেকে আমরা পড়াবো। মানে আগের দিন যেটা আমরা কালকেই যেটা পড়লাম সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম। সেই রিলেটেডই আমরা কিছু কোয়ান্টাম নাম্বারের কথাও কিন্তু ওখানে জাস্ট মানে একটা ইন্ট্রোডাকশন পড়েছিলাম। আজকে সেই কোয়ান্টাম নাম্বারের ডিটেলসগুলো আমরা পড়বো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এখানে মেন পড়তে হবে আমাদের অরবিটালস আর কোয়ান্টাম নাম্বার কি এবং কোয়ান্টাম নাম্বারগুলো কিভাবে আমরা চিহ্নিত করি, সেই যে লেটারগুলো সেগুলো সম্পর্কে জানবো বা তার ভ্যালুগুলো কি সেগুলো জানবো। এখানে বলছে দেখো, দ্য লার্জ নাম্বার অফ অরবিটাল আর পসিবল ইন অ্যান অ্যাটম। বলছে একটা অ্যাটমের মধ্যে লার্জ নাম্বার অফ অরবিটাল থাকা কিন্তু পসিবল, মানে অনেকগুলো কক্ষক। অরবিটালস মানে কি? কক্ষক। তাহলে একটা অ্যাটমের মধ্যে অনেক সংখ্যক কক্ষক থাকা কিন্তু সম্ভব। কোয়ালিটেটিভলি দিস অরবিটাল ক্যান বি ডিস্টিংগুইশড বাই দেয়ার সাইজ, শেপ অ্যান্ড ওরিয়েন্টেশন। বলছে কোয়ালিটেটিভলি এই অরবিটালগুলোকে আমি কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি? এর সাইজ দ্বারা, এর শেপ দ্বারা বা ওরিয়েন্টেশন, আকার আকৃতি বা ওরিয়েন্টেশন মানে এদের অভিবিন্যাস বলতে পারো, বাংলায় যেটাকে বলে অভিবিন্যাস। ওরিয়েন্টেশনটা মানে সজ্জা বলতে পারো, একটা কিভাবে কোন দিকে সাজানো আছে, অভিমুখটা কোন দিকে, সেই অনুযায়ী কিন্তু এই অরবিটালগুলোকে কোয়ালিটেটিভলি ভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। An orbital of smaller size means there is more chance of finding the electron near the nucleus. একটা ছোট অরবিটালের সাইজ যদি ছোট আকারের হয় তাহলে কিন্তু সেটা বলতে বোঝায়, একটা অরবিটালের আকার যদি ছোট হয় সেটা বলতে বোঝায় নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন থাকার সম্ভাবনা অনেক বেশি। তাই বলছে দেয়ার ইজ মোর চান্স অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন নিয়ার দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন থাকার বা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয় যখন অ্যান অরবিটাল অফ স্মলার সাইজ, মানে অরবিটালটা যখন স্মল সাইজের হয়। Similarly, shape and orientation mean that there is more probability of finding the electron along certain direction than along others. কি বলছে? সিমিলার ভাবেই শেপ আর ওরিয়েন্টেশন বলতে বোঝায়, সাইজ বলতে তো বললাম কি বোঝায়, স্মলার সাইজ বলতে। শেপ আর ওরিয়েন্টেশন বলতে বোঝায় দেয়ার ইজ মোর প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি? না একটা নির্দিষ্ট দিকে, অ্যালং সার্টেন ডিরেকশন, একটা নির্দিষ্ট দিকে, কোনো একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা অ্যালং আদার্স মানে অ্যালং সার্টেন ডিরেকশন দেন অ্যালং আদার্স মানে অন্যান্য দিক থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, atomic orbitals are precisely distinguished by what are known as quantum number. বলছে কোয়ান্টাম নাম্বারের সাহায্যে কিন্তু আমরা এই অ্যাটমিক অরবিটাল, আমরা অ্যাটমিক অরবিটালের কথা আগের দিন বলছিলাম না, যে হাইড্রোজেন পরমাণুর যে একটা ইলেকট্রন আছে যার মধ্যে, সেটাই তো বলছিলাম যে কোয়ান্টাম নাম্বারের সাহায্যে কি বলছে ওই অ্যাটমিক অরবিটালগুলোর মধ্যে পার্থক্যটা, ডিফারেন্সটা কিন্তু আমরা পেতে পারি। কিসের সাহায্যে? কোয়ান্টাম নাম্বারের সাহায্যে ওই অ্যাটমিক অরবিটালগুলোর মধ্যে পার্থক্য করতে পারি। Each orbital designated by 3 quantum number labeled as n, l and m. এই যে প্রত্যেকটা অরবিটালকে কিভাবে আমি চিহ্নিত করব, তিনটে কোয়ান্টাম নাম্বার, আগের দিন আমরা এটা পড়েছি অলরেডি, n, l আর m। এবার এই n, l, m এদের আলাদা করে কি কি নাম সেটা আমরা কিন্তু এক্ষুনি পড়ব। চলো সেটা পড়া যাক। এখানে বলছে দেখো, এবার চলে আসছি মেন আমাদের কোয়ান্টাম নাম্বারে। অরবিটাল সম্পর্কে জানলাম, এবার হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার তাহলে টোটাল কিন্তু 4টে আছে। মেন আমাদের এন, এল আর এম, এই তিনটেই কাজে লাগে, এস অতটাও কাজে লাগে না। মেন পড়বো দেখো, এস সম্পর্কে কিছুটা জেনে রাখলেই হবে। আচ্ছা, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ইজ এ পজিটিভ ইন্টিজার।
n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। পজিটিভ ইন্টিগার বলতে কি বোঝায়? ইন্টিগার মানে কি? পূর্ণ সংখ্যা। তাহলে পজিটিভ ইন্টিগার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলে, n দ্বারা যাকে প্রকাশ করা হয়, যার ভ্যালু হয় পজিটিভ ইন্টিগার। দ্যাট মিনস 1 2 3 এটসেট্রা, 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে n এর ভ্যালু হয়। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন্স দ্য সাইজ and to large extent the energy of the orbital. এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি ডিটারমাইন করে? না, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন করে তার সাইজটা, মানে আকার, এবং একটা লার্জ এক্সটেন্টে মানে বৃহৎ একটা পরিসরে তার এনার্জি অফ দ্য অরবিটাল, মানে সেই কক্ষকে শক্তির পরিমাপও কিন্তু করা যায় এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ডিটারমাইন করে? সাইজ ডিটারমাইন করে, এবং একটা কক্ষকে বৃহৎ পরিসরে শক্তির পরিমাণটা কিন্তু নির্ণয় করা যায়। দেখো পরের লাইনটা কি বলছে? ফর হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড হাইড্রোজেন লাইক স্পিসিস He+, Li2+, এগুলো হাইড্রোজেনের মতোই, যার একটা মাত্র ইলেকট্রন আছে, এরকম কিছু স্পিসিসের বা হাইড্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেন লাইক কিছু স্পিসিস আছে যাদের এনার্জি অ্যান্ড সাইজ অফ দ্য অরবিটাল ডিপেন্ডস অনলি অন n, যাদের এনার্জিটা মানে শক্তির পরিমাণটা এবং তাদের সাইজটা শুধুমাত্র n এর ওপরই নির্ভর করে, মানে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপর। ঠিক আছে, এখান থেকে মানে খুব কোশ্চেনটা কিন্তু খুব আসে যে ইজি একদম, মানে পারার মতন, যদি ভালো করে এইটা বোঝো যে n এর ভ্যালু কোনটা হচ্ছে বা n এর ভ্যালু কোনটা হলে তখন l এর ভ্যালু, আসছি আমি এরপরে, সেগুলো কিন্তু জানলে ভালো করে, তাহলে কিন্তু তোমাদের যে কোশ্চেন আসে এখান থেকে ইজি আসে, খুব একটা টাফ কোশ্চেন এখান থেকে আসে না। এই তোমরা এখানটা এনসিইআরটিটা পুরোটা পড়লেই হবে। The principal quantum number also identify the cell. বলছে কি এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু কক্ষ, সেল মানে কক্ষ, কক্ষকেও কিন্তু এরা শনাক্তকরণ করা যায় এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা। With the increase in the value of n, n এর ভ্যালু যত ইনক্রিজ করবে, the number of allowed orbital increases, তখন কক্ষকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে n equal to 1 2 3 4 5 6 যত বাড়ছে, যত n এর মান বৃদ্ধি পাবে, যে পসিবল যে আমাদের অরবিটালের সংখ্যা কিন্তু তত বৃদ্ধি পায়, এবং তাদেরকে n স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু এনইটির জন্য ইম্পর্টেন্ট, and are given by n স্কয়ার। এটা অতটাও জেইতে এই পার্টটা থেকে আসে না, কিন্তু এনইটিতে কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, and are given by n স্কয়ার। তাহলে বলছে কি না, n এর ভ্যালু বাড়ার সাথে সাথে কিন্তু কক্ষকের সংখ্যা বাড়ছে, যাদেরকে কিন্তু n স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। All the orbitals of a given value of n constitute a single cell of atom. বলছে n এর ভ্যালু, all the orbitals of a given value of n, মানে n এর একটা নির্দিষ্ট মানের জন্য all the orbitals মানে সকল যে অরবিটালস গুলো কি তৈরি করে? constitute a single cell of atom, মানে হচ্ছে পরমাণুর একটি কক্ষের সৃষ্টি করে। একটি কক্ষ মানে একটা n এর মান যদি 1 হয়, 1 হয়, তাহলে সেই একটা কক্ষ, নতুন পরমাণুর একটা নতুন কক্ষ কিন্তু সৃষ্টি করে, সকল কক্ষগুলো একত্রে হয়ে, সকল কক্ষগুলো একত্রে হয়ে একটা কক্ষের সৃষ্টি করে। সেল হচ্ছে কক্ষ আর অরবিটাল হচ্ছে কক্ষক, তার মানে অনেকগুলো অরবিটাল একসাথে একটা সেল সৃষ্টি করছে। বোঝা গেছে? সেটা হচ্ছে n এর একটা নির্দিষ্ট মানের জন্য, মানে n এর ভ্যালু দেখো আমাদের এখানে দিয়েছে, n এর ভ্যালু হচ্ছে 1, তখন সেল হচ্ছে k। এই যে k l m n এই কক্ষগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি বোরস মডেলে পড়েছি, তাই তো? বোরের পরমাণু মডেলে কিন্তু তোমরা অলরেডি পড়েছো যে এই কে এল এম এন এই মুখ্য শক্তি স্তরগুলোকে এই কে এল এম এন এরকম 7টা চিহ্ন দ্বারা, অক্ষর দ্বারা আর কি প্রকাশ করা হয়। সেই হেতু এন এর ভ্যালু মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4, তার মানে সেল কে তে কে কক্ষে এন এর ভ্যালু হচ্ছে 1,
এল এ হচ্ছে এন এর ভ্যালু 2, এম এ হচ্ছে এন এর ভ্যালু 3, এন হচ্ছে 4, হ্যাঁ, ও এতে হচ্ছে 5, এইভাবে চলতে থাকছে। এবার এই যে সেল মানে কক্ষ কে এল এম এন, এই সেলের ভ্যালু তো বাড়ছে, এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে এদের চলছে, মানে এন এর ভ্যালু ধরো 4, তাহলে সেল হচ্ছে এন। তার মানে কি হয় জানো, সাইজ অফ অ্যান অরবিটাল ইনক্রিজেস, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন বৃদ্ধির সাথে সাথে কক্ষকের আয়তনটা বৃদ্ধি পায়। সাইজ অফ অ্যান অরবিটাল ইনক্রিজ করছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন যত বাড়ছে with the increase of principal quantum number n, তার মানে কক্ষকের আয়তনও কিন্তু বাড়ছে। বোঝা গেল? তাহলে কি বললাম না, সাইজ অফ অ্যান অরবিটাল ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n. In other words, the electron will be located away from the nucleus. মানে তার মানে কি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু বাড়ছে, তার সাথে সাথে কক্ষকের আয়তন বাড়ছে, তার মানে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা আরো দূরে সরে যাচ্ছে, দূরে অবস্থান করছে। n এর ভ্যালু বাড়ছে, তাহলে কক্ষকের আয়তন বাড়ছে, তার মানে কি ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করছে। Since energy is required in shifting away the negatively charged electron from the positively charged nucleus, the energy of the orbital will increase with the increase of n. কি বলছে, এই যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস থেকে নেগেটিভলি চার্জ ইলেকট্রনটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শক্তির প্রয়োজন, তাই জন্যই n এর মান যত বাড়ছে কক্ষকের আয়তন বাড়ছে, কক্ষকের শক্তির মানও তো বাড়ছে। তার মানে কে এল এম এন, এদের শক্তির পরিমাণ কার সব থেকে কম, কে সেলের শক্তি হচ্ছে সব থেকে কম। তাহলে কে লেস দ্যান এল লেস দ্যান এম লেস দ্যান এন, এন এর শক্তি বাড়ছে, তার মানে এন এর শক্তি, এন এর থেকে আবার কিসের শক্তি বেশি না, এন এর থেকে হচ্ছে আমাদের এ কে এল এম এন ও এর শক্তি বেশি হবে। তারপরে এখান থেকে আমাদের স্পষ্ট বোঝা গেল যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে কক্ষকের আয়তন বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে আছে। এবার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শক্তির প্রয়োজন, তাই জন্যই n এর মান বাড়ার সাথে সাথে কক্ষকের শক্তির মানও বৃদ্ধি পায়। ঠিক আছে, বোঝা গেছে? এটা খুবই ইজি, এখান থেকে খুব ইজি কোয়েশ্চেন আসে তোমাদের। এরপর দেখো আসছি আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে এল দ্বারা যাকে প্রকাশ করা হয়, স্মল এল দ্বারা যাকে প্রকাশ করা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট, এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নামেও পরিচিত, আবার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হিসেবেও পরিচিত। ইট ডিফাইন্স দ্য 3-dimensional শেপ অফ দ্য অরবিটাল, এটা কিন্তু আমরা এ থেকে মানে ত্রিমাত্রিক আকার সম্পর্কে, 3D আকৃতি আর কি, শুনেছো তো, 3-dimensional শেপ, ত্রিমাত্রিক আকৃতি নির্ধারণ করতে পারি। এখানে দেখো একটা n এর ভ্যালু, মানে ফর এ গিভেন ভ্যালু অফ n, n can have n values ranging from 0 to n-1, that is for a given value of n the possible value of l are 0, 1, 2. তার মানে কি n এর ভ্যালুটা কি হবে না, এল এর ভ্যালু, এন এর ভ্যালু যেটা হবে, এন এর ভ্যালু ধরো হলো তোমার 1, সাপোজ ধরো 1, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি n-1 এর জায়গায় 1 বসাবো, বুঝলে? তাহলে আমি আরেকবার বলছি যে n এর ভ্যালু যেটা হবে, n এর একটা নির্দিষ্ট ভ্যালু 1, 2, 3, 4 এরকম তো হয় আছে, কে কক্ষের জন্য আলাদা, এল এর জন্য নির্দিষ্ট, এম এন এগুলোর জন্য নির্দিষ্ট, নির্দিষ্ট সেলের জন্য নির্দিষ্ট আমাদের। এবারে এই n এর ভ্যালু যেটা হবে, l এর ভ্যালু হবে 0 তো হবে, 0 থেকে তারপর n-1, 0 to n-1, তার মানে 0 হবেই, l এর ভ্যালু যাই হোক না কেন।
তারপরে n এর জায়গায় n এর যা ভ্যালু বলা থাকবে, এইভাবে তোমাদের l এর ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে দিতে পারে। তাহলে n এর যা ভ্যালু বলা থাকবে সেটা বসাতে হবে। ধরো n এর ভ্যালু আছে 2 বলে দিয়েছে, তাহলে l কত হবে? তাহলে l হবে 0 আর n মাইনাস 1। n এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে 2 মাইনাস 1 কত হয়? 1। তাহলে l এর ভ্যালু হবে 0 আর 1। বুঝলে? তাহলে এইভাবে কিন্তু l এর ভ্যালু আমরা ডিটারমাইন করতে পারি। ফর এক্সাম্পল এই যে দেখো n ইকুয়াল টু 1 হলে ভ্যালু অফ l ইজ অনলি 0, কারণ n এর জায়গায় আমি যদি n মাইনাস 1 এর জায়গায় n এর জায়গায় 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 কত? 0। তাহলে 0 আর 0 তাহলে কত হবে? n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু অনলি 0। যদি n এর ভ্যালু 2 হয় তাহলে পসিবল ভ্যালু অফ l হবে 0 আর 1, যেটা এই মাত্র আমরা বললাম। 3 হলে কি হবে? 0 1 2। ঠিক আছে, তাহলে 0 থেকে 0 আর n মাইনাস 1 নয়, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে যদি n এর ভ্যালু 3 হয় তাহলে 3 মাইনাস 1 তাহলে 2, তাহলে 0 হবে 1 হবে আবার 2 ও হবে। এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে। Each cell consists of one or more subcell or sublevel। এইবার এই প্রত্যেকটা কক্ষগুলো আবার কি হয় না, এই প্রত্যেকটা কক্ষ আবার তোমার কিছু উপকক্ষ মানে সাবসেল বা উপস্তর নিয়ে গঠিত হয়। ঠিক আছে, দ্য নাম্বার অফ সাবসেল ইন এ প্রিন্সিপাল সেল ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ n। n এর ভ্যালু যা হবে কিন্তু সাবসেলের ভ্যালুও তাই হবে। এক্সাম্পল ওয়াইজ আমরা দেখে নিই। ফর এক্সাম্পল ইন দ্য ফার্স্ট সেল, প্রথম কক্ষে মানে কে তে, কে কক্ষে n ইকুয়াল টু কত? 1। তাহলে there is only one subcell, তার মানে n এর ভ্যালু যা হবে সাবসেল ততগুলোই হবে। তাহলে there is only one subcell which correspond to, তাহলে n যখন 1 হয় l কত হয়? 0 হয়। তাহলে n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0 আর সাবসেল হচ্ছে অনলি 1। এইভাবে কিন্তু তোমাদের এক একটা ক্যালকুলেশন আসতে পারে। আবার there are two subcell in the second cell। দেখো দ্বিতীয় কক্ষ মানে l কে l m n, ক্যাপিটাল বলছি, ক্যাপিটাল কে l m n এগুলো তো একটা সেল। এই সাবসেলের আবার সেকেন্ড সেল মানে l এর ক্ষেত্রে দেখো আবার দুটো সেল আছে। তার মানে কি n ইকুয়াল টু 2, আর n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু কি হয়? 0 থেকে n মাইনাস 1, তাহলে 0 আর 1 হবে। 3 এর ক্ষেত্রে 0 1 2 l এর ভ্যালু, যেটা থার্ড সেলের ক্ষেত্রে কোথায় না n ইকুয়াল টু 3 অ্যান্ড সো অন। এইভাবে চলতে থাকে। তাহলে n এর ভ্যালু যা হবে l এর ভ্যালু তা থেকে তো বেরিয়েই যাবে। এছাড়া আমরা সেখান থেকে সাবসেলও বার করতে পারবো, কারণ n এর ভ্যালু যা সাবসেলের ভ্যালু সেটা। n যদি 3 হয় সাবসেলও থাকবে 3টে। Each subcell is assigned as an azimuthal quantum number। এবার l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আবার সাবসেলের কে কিন্তু একটা l এর একটা নির্দিষ্ট মানের জন্যই কিন্তু এক একটা সাবসেল আমরা ডিটারমাইন করতে পারি, অ্যাসাইন করতে পারি। সাবসেল কোরেসপন্ডিং টু ডিফারেন্ট ভ্যালু অফ l আর রিপ্রেজেন্টেড বাই ফলোইং সিম্বল। এই দেখো l এর মান যদি 0 হয় তাহলে সেই সাবসেলটাকে আমরা s দ্বারা চিহ্নিত করব। যদি 1 হয় তাহলে p দ্বারা করব। যদি কোনো ইলেকট্রনে l এর ভ্যালু হয় 0 আর 1, সেক্ষেত্রে আমরা প্রথমে n এর ভ্যালু দেখব, n এর ভ্যালু দেখে তার সেই নোটেশন সাবসেলের নোটেশন করব। আমরা সেটা এক্ষুনি আসছি। 0 1 2 3 তোমরা s p d f এই চারটে মনে রাখলেই হবে তোমাদের। gh অতটাও কাজে লাগে না, শুধু s p d f এই চারটে আমাদের সাবসেলের কথা মনে রাখবে এবং তাতে ভ্যালু ফর l এর মানটা কি হয় সেটা মনে রাখবে। তুমি l এর ভ্যালু 0 1 2 3 করে মনে রাখো এবং প্রথম থেকে s p d f। তাহলে s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0, p 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে প্রত্যেকটা সাবসেল ডিটারমাইন করছে যে একটা নির্দিষ্ট মানের আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে এস এর ক্ষেত্রে মানে এস এপিডিএফ এদের দ্বারা তো সাবসেলগুলোকে চিহ্নিত করা হচ্ছে, এগুলো একটা প্রতীক বলতে পারো, নোটেশন। তার জন্য এল এর ভ্যালু নির্দিষ্ট, এল এর একটা নির্দিষ্ট ভ্যালু থেকেই তো কিন্তু এগুলো পাচ্ছি আমরা। এ দেখো এখানে দেখো এই চারটায় দেখো সাবসেল নোটেশন বলছে n এর ভ্যালু 1,
n এর ভ্যালু 1 হলে কি হয়, l এর ভ্যালু হয় 0। তাহলে সাবসেল কি করে l এর ভ্যালু 0 কি করে পেলাম, 0 থেকে n - 1। তাহলে n এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলে 1 - 1 0, তাহলে n 1, তাহলে l 0। সাবসেল কি হবে দেখো, 1s। কেন সাবসেল 1s কেন হবে, সাবসেল 1s হচ্ছে তাহলে 0 যখন l এর ভ্যালু অনুযায়ী তো আমরা উপকক্ষগুলোকে ডিটারমাইন করব, সাবসেলগুলোকে আমরা l এর ভ্যালু অনুযায়ী করব। তাহলে l এর ভ্যালু যেখানে 0, সেখানে তো s উপকক্ষ থাকে, তার n হচ্ছে 1, তাই জন্য 1s। আবার 2 এর ক্ষেত্রে দেখো, 2 এর ক্ষেত্রে কি হয়, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর দুটো মান পাওয়া যায়, একটা 0 একটা 1। তার মানে কি আমরা s ও পাবো p ও পাবো। s p d f এই চারটে তোমাদের মনে রাখতে বলেছি, ঠিক আছে, বাকি gh দরকার নেই। s p d f টাই কিন্তু থেকেই কোশ্চেনটা আসে মেনলি। তাহলে s p d f, তাহলে l এর ভ্যালু 0 আর 1 হলে তাহলে s হবে আর p হবে। তাহলে n এর ভ্যালু 2, তাহলে 2s আর 2p। এইভাবে দেখো n এর ভ্যালু 3 হলে l এর তিনটে মান পাবো 0 1 2। তাহলে 2 কিসে হবে, l এর ভ্যালু 2 কখন হবে, ডি সাবসেলের ক্ষেত্রে, তাই তো, রাইট। ডিপ সাবসেলের ক্ষেত্রে l এর ভ্যালু 2 হয়। তাহলে 3s পাবো, 3p পাবো, 3d পাবো। 3 গুলো কি n মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কিন্তু 3 গুলো কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এইভাবে দেখো। আবার f এর ক্ষেত্রে কি না, n যখন 4 তখন l এর চারটে ভ্যালু 0 1 2 3। তাহলে l = 3 হলে আমাদের সাবসেল নোটেশন কি হবে, f। তাই জন্য 4s 4p 4d 4f। ঠিক আছে, এইভাবে করা হয়। এবার দেখো ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার m gives information about the spatial orientation of the orbital। এটাও কিন্তু আমাদের এই ত্রিমাত্রিক অভিবিন্যাস সম্পর্কে এক্ষেত্রে ধারণা পাওয়া যায়। ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কক্ষক কোয়ান্টাম সংখ্যা, যাকে m দ্বারা, স্মল m দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ফর এনি সাবসেল, যে কোনো উপকক্ষের ক্ষেত্রেই ডিফাইন্ড বাই এল ভ্যালু, যারা কি হয় এল ভ্যালু দ্বারা নির্ধারিত হয়। 12 + 1 ভ্যালু অফ এম আর পসিবল। এম এর সম্ভাব্য যে মানটা সেটা হচ্ছে 12 + 1, এটা মনে রাখতে হবে, 12 + 1 অ্যান্ড এম এর ভ্যালু কিন্তু আমরা 12 + 1 and this value was given by m = কিভাবে লেখে জানো, এল এর ভ্যালু এল এর মানের উপর ডিপেন্ড করছে। সেরকম দেখো এল এর মানের বলতে -l থেকে শুরু করে একদম +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত। তার মানে আমি ধরো বললাম যে তোমার l = ধরো 1, তাহলে m এর ভ্যালু কি হবে, -l থেকে +l, বুঝতে পারছো, তার মানে মাঝখানে 0 থাকছে, -l 0 +l, তার মানে -l হচ্ছে 1, তাই তো। l এর ভ্যালু 1 হলে -1 0 আর +l মানে +1। এই তিনটে হবে কি যখন আমাদের l = 1। কিন্তু l = ধরো 2 হলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে তোমার -l 0 + 1, তাহলে -2 -1 0 +1 +2। এইভাবে কিন্তু m এর ভ্যালুকে লেখা হয়। আর আমরা কিন্তু এই 12 + 1 দিয়ে সাবসেল গুলো কটা আছে বা কক্ষ কটা অরবিটাল আছে সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। দেখো ফর n = 0 অনলি পারমিটেড ভ্যালু অফ m হচ্ছে 0। তার মানে এখানে শুধু s অরবিটাল আছে। 0 হলে কে থাকে, s থাকে তো। আচ্ছা, কারণ কি 2l + 1, 2l + 1 দ্বারা ডিটারমাইন করি, তাহলে l এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কি পাওয়া যায়, 1। তাহলে একটা s অরবিটাল আছে যখন m এর ভ্যালু হচ্ছে 0 আর 1 আর l = 0। l যখন 1 তখন দেখো m ক্যান বি -1 0 আর +1, এই মাত্র বললাম যেটা। তাহলে 2l + 1 এই ফর্মুলাতে আমি l এর মান বসিয়ে দিলে 2 + 1 3 পাওয়া যায়। তাহলে তিনটে p অরবিটাল আছে। l = 1 মানে কি, সেটা p উপকক্ষ দ্বারা চিহ্নিত করা হয়, সাবসেল নোটেশন হচ্ছে p। তার জন্য দেখো এখানে 12 + 1 করে আমরা কটা অরবিটাল আছে সেটা জানতে পারছি। তাহলে 3p অরবিটালস আছে। 2 হলে এখানে 5টা d অরবিটাল আছে, কারণ l = 2, সেটা হচ্ছে d দ্বারা চিহ্নিত করা হয়। আর 12 + 1 এ l এর জায়গায় 2 বসাই, তাহলে কি হবে 5 বেরোলো, তাহলে 5টা d অরবিটাল আছে।
তাহলে ইট শুড বি নোটেড দ্যাট দ্য ভ্যালু অফ এম আর ডিরাইভ ফ্রম এল। এম এর ভ্যালু পাচ্ছি কোত্থেকে? এল থেকে। আবার এল এর ভ্যালু কোথা থেকে পাই? এন থেকে। তাহলে এন না জানলে আমরা এল পাবো না, আবার এল না জানলে আমরা এম পাবো না। এইভাবে কিন্তু যখন ক্যালকুলেশন গুলো দেয় না, এন এর ভ্যালু কত বলো বা এল এর ভ্যালু কত বের করো, তাহলে তখন তোমাকে মাথায় রাখতে হবে আমাকে এল এর ভ্যালু বের করতে বলেছে, তার মানে আমাকে মুখ্য কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাকে এন এর ভ্যালু জানতে হবে, তাই তো? সাপোজ ধরো বলে দিল এল, এল কক্ষে কে এল এম এন, তাই তো পড়েছি। এল কক্ষে এল এর ভ্যালু, স্মল এল এর ভ্যালু কত? তাহলে পারবে তো যে এল কক্ষ মানে কি, সেখানে n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু 2 হলে এল এর ভ্যালু কত হয়? 0 হয় আর 1 হয়, তাই তো? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এইভাবে তাহলে তোমরা কিন্তু ক্যালকুলেশন গুলো করতে পারবে। তাহলে m এর ভ্যালু আমরা l থেকে পাবো এবং l যে ভ্যালুটা সেটা n থেকে পাবো। এবার বলছে দেখো, each orbital in an atom therefore is defined by set of value for n, l আর m। n, l আর m এর দ্বারা কিন্তু আমরা এই এক একটা পরমাণুতে অরবিটাল গুলো প্রত্যেকটা কক্ষকে আমরা একটা সেট দ্বারা, একটা মানে n, l, m এর মান সমন্বিত যে একটা সেট দ্বারা আমরা কি করতে পারছি না, প্রকাশ করতে পারছি। An orbital described by quantum number n equal to 2, l equal to 1 আর m 0 যদি হয়, তাহলে সেটা কোন সাবসেলকে ডিটারমাইন করবে বলো দেখি? সেটা হচ্ছে পি সাবসেলকে ডিটারমাইন করবে, তাই তো? l ইকুয়াল টু 1 কখন হয়? পি তে হয় তো। এইরকম ভাবেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। এই যে দেখো এখানে চারটায় দেয়া আছে, চারটা পড়লেই বুঝে যাবে। এরপর দেখো আসছি আমরা ইলেকট্রন স্পিন s, the 3 quantum number labeling an atomic orbital can be used equally well to define its energy shape and orientation। তাহলে একটা পরমাণুর যে অরবিটালের শক্তি, আকৃতি, অভিবিন্যাস ভালো করে আমাদের এসপি নয়, আমাদের কি বলছিলাম, এন, এল, এম, এই কোয়ান্টাম নাম্বারগুলো দিয়ে ডিটারমাইন করা যায়। বাট অল দিস কোয়ান্টাম নাম্বার আর নট এনাফ টু এক্সপ্লেন দ্য লাইন স্পেক্ট্রাম ইন দ্য কেস অফ মাল্টি ইলেকট্রন অ্যাটম। কিন্তু মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কিন্তু ওই যে পরমাণুর যে লাইন স্পেক্ট্রাম, রেখা বর্ণালী ব্যাখ্যায় কিন্তু যথেষ্ট নয়। কারণ কি বলতো, সাম অফ দ্য লাইন অ্যাকচুয়ালি অকার ইন ডাবলেটস, ট্রিপলেট, মানে 3 লাইন ক্লোজলি স্পেসড বা 2 লাইন ক্লোজলি আছে, সেই জন্য কিন্তু এদেরকে এই কয়েকটা কোয়ান্টাম নাম্বার দ্বারা ব্যাখ্যা করা যায় না। এবার আসছি দেখো এখানে ইন 1925 এ কি হয়েছিল? 1925 এ জর্জ উলেনব্যাক অ্যান্ড আমাদেরকে আরেকজন হচ্ছেন স্যামুয়েল গোল্ডস্মিথ কি করেছিলেন? প্রপোজড দ্য প্রেজেন্স অফ দ্য 4th কোয়ান্টাম নাম্বার। ওনারা 4th কোয়ান্টাম নাম্বার প্রপোজ করলেন, যেটা ইলেকট্রন স্পিন কোয়ান্টাম নাম্বার নামে পরিচিত, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, an electron spins around its own axis। একটা ইলেকট্রন কিন্তু নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন করে, much in a similar way as earth spin around its own axis while revolving around the sun। যেমন পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘোরে, ইলেকট্রনও কিন্তু সেরকমই ঘোরে। In other words, an electron has besides charge, mass, intrinsic spin, angular quantum number, speed, angular momentum of electron। তাহলে ইলেকট্রনের এই যে চার্জ, মাস, এগুলো ছাড়াও কিন্তু ইলেকট্রনের কি রয়েছে না, ইলেকট্রনের অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, স্পিন অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। বলছে ঘূর্ণন কৌণিক কোয়ান্টাম সংখ্যা আছে। ঘূর্ণন কৌণিক কোয়ান্টাম সংখ্যা আছে। ইলেকট্রনের আবার ঘূর্ণন কৌণিক ভরবেগ আছে। এছাড়া কি আছে না, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। মোমেন্টাম মানে কি, ভরবেগ, আমরা পড়েছি তাই তো। তাহলে ঘূর্ণন কৌণিক ভরবেগ আছে ইলেকট্রনের, যেটা একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তোমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি এগুলো কিন্তু ফিজিক্সে পড়বে, তাই তো? ফিজিক্সে পড়েছো।
তাহলে এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই যে ইলেকট্রনের তোমার ইলেকট্রনের যে ঘূর্ণন কৌণিক ভরবেগটা, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি which has two orientation, বলছে can have two orientation relative to chosen axis, মানে চুজ করেছি এরকম অক্ষের সঙ্গেই কিন্তু সেটা সম্পর্কিত। ক্যান হ্যাভ টু ওরিয়েন্টেশন, দুটো অভিবিন্যাস রয়েছে। দিস টু ওরিয়েন্টেশন আর ডিস্টিংগুইশড বাই দ্য স্পিন কোয়ান্টাম নাম্বার m which can take the value plus half or minus half. These are called two spin state of the electron. এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এম এস মানে হচ্ছে যে এখানে স্মলে এসটা লেখা রয়েছে, এস এর ভ্যালু ঘূর্ণন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি ধরা হয় বলতো, প্লাস হাফ আর মাইনাস হাফ। ঠিক আছে, এই দুটো ওরিয়েন্টেশনকে কিন্তু এইভাবে আইডেন্টিফাই করা যায়। এদেরকে ইলেকট্রনের দুটো ঘূর্ণায়মান অবস্থা বাংলাকে বলে, বাংলাতে যেটা বলে ইলেকট্রনের দুটো ঘূর্ণায়মান অবস্থা, টু স্পিন স্টেট অফ দ্য ইলেকট্রন অ্যান্ড আর নর্মালি রিপ্রেজেন্টেড বাই টু অ্যারোস। এটা হচ্ছে যে ওপর দিকে যে অ্যারোটা আছে এটা ঊর্ধ্ব ঘূর্ণন বলে, স্পিন আপ অ্যান্ড স্পিন ডাউন হলে নিচের দিকে অ্যারোটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু শর্ট এমসিকিউ তোমাদের আসতে পারে। তাহলে এই যে টু স্পিন স্টেট অফ দ্য ইলেকট্রন, একে সাইন আপ আর সাইন ডাউন ওপরে আর এটা অ্যারোটা নিচে, এরম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। টু ইলেকট্রন দ্যাট হ্যাভ ডিফারেন্ট এমএস ভ্যালু, মানে প্লাস হাফ একটা রয়েছে একটা মাইনাস হাফ, তাই তো দুটো ইলেকট্রনের আর সেট টু হ্যাভ অপোজিট স্পিন, এদেরকে কিন্তু আমরা বিপরীত ঘূর্ণন আছে বলা হয়। দুটো ইলেকট্রন যাদের কিন্তু একটা প্লাস হাফ আর অন্যটার ভ্যালু মাইনাস হাফ, তাদের কিন্তু অপোজিট স্পিন বলা হয়, আছে বলে বলা হয় আর কি, বিপরীত ঘূর্ণন আছে বলে তাদের বলা হয়। এবার বলছে দেখো, একটা কক্ষক দুটোর বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। এই দুটো ইলেকট্রন অবশ্যই সেটা বিপরীত ঘূর্ণন যুক্তই হবে, তার মানে অপোজিট স্পিন আছে, প্লাস হাফও আছে, অপোজিট স্পিন আছে মানেটা কি হলো না, প্লাস হাফ আছে আবার মাইনাস হাফও আছে, তাই তো। তাহলে একটার তো দুটো বেশি ইলেকট্রন থাকতে পারে না একটা কক্ষকে অরবিটালস এর মধ্যে। কি বলছে নাম্বার ওয়ান, এন ডিফাইন করছে সেলগুলোকে আগে, এবার করছে কি আমরা জাস্ট একটা জিস্ট আর কি, সামারাইজ একটা পড়ছি আর কি, সংক্ষেপে আরেকবার দেখে নি। এন ডিফাইন করছে সেলগুলোকে অ্যান্ড ডিটারমাইন করছে সাইজ অফ দ্য অরবিটাল অ্যান্ড আরেকটা কি বললাম, লার্জ এক্সটেন্ট দ্য এনার্জি অফ দ্য অরবিটাল। একটা বৃহৎ পরিসরে আমাদের শক্তির পরিমাপও কিন্তু, কক্ষকে শক্তির পরিমাপও কিন্তু এন এর দ্বারা জানতে পাচ্ছি, কক্ষ কি সেটা জানতে পাচ্ছি, অরবিটালের সাইজ ডিটারমাইন করতে পাচ্ছি। এবার দেখো, দেয়ার আর এন সাবসেল ইন দ্য এন সেল, এন তম কক্ষে তাহলে কত সাবসেল রয়েছে, এন নাম্বার অফ সাবসেল রয়েছে, এল আইডেন্টিফাই করছে সেই সাবসেলগুলোকে আর ডিটারমাইন করছে শেপ অফ দ্য অরবিটাল। তাহলে দেয়ার আর 12 প্লাস 1 অরবিটাল অফ ইচ টাইপ ইন এ সাবসেল, 12 প্লাস 1 যত বেরোচ্ছে ততগুলোই তো সাবসেল বলছি আমরা, ততগুলোই উপকক্ষ রয়েছে, এক একটা উপকক্ষে ততগুলোই অরবিটাল রয়েছে। তাহলে 12 প্লাস 1 সংখ্যক অরবিটাল রয়েছে এক একটা সাবসেলে, দ্যাট ইজ 1s অরবিটাল, 3p অরবিটাল, পড়লাম তো এইমাত্র। 5d অরবিটাল কখন হবে না, l equal to 0 1 2 এইগুলোর ক্ষেত্রে পার সাবসেল। To some extent L also determine the energy of the orbital in a multi-electron atom, বলছে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেও L দ্বারা কিছু পরিমাণে কক্ষকের শক্তি কিন্তু পরিমাপ করা যায়। M কি করছে, M ডেজিগনেট করছে দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল, অভিবিন্যাসটা কিন্তু এই অরবিটালের আমাদের এম কোয়ান্টাম নাম্বার দ্বারা পাওয়া যাচ্ছে। ফর এ গিভেন ভ্যালু অফ এল, এম হ্যাজ 2l প্লাস 1, দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ অরবিটাল পার সাবসেল। তাহলে এম কক্ষকের অভিবিন্যাসটা নির্দেশ করছে এবং এল এর একটা নির্দিষ্ট মানের জন্য এম এর মানটা কি হচ্ছে 12 প্লাস 1, সেটা কি, সেটা হচ্ছে উপকক্ষে সাবসেলে উপস্থিত আবার যে কতগুলো কক্ষক আছে তার সমান হচ্ছে, মানে 12 প্লাস 1 এর তো সমান হচ্ছে, এম এর যা ভ্যালু হচ্ছে সেটা আবার সাবসেলে উপস্থিত কক্ষকের সমান হচ্ছে। ইট মিনস দ্যাট দ্য নাম্বার অফ অরবিটাল ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ওয়ে ইন হুইচ দে আর ওরিয়েন্টেড। বোঝা গেল, যে এর মানে হচ্ছে তারা যেভাবে বিন্যস্ত থাকছে সেটাই হচ্ছে তাদের কক্ষকের সংখ্যা, অরবিটাল নাম্বার। আর একটা কি বলছে দেখো, m refers to orientation of the spin of the electron, বলছে
এম এস এম আই হচ্ছে ওখানে আমাদের চুম্বকীয় ঘূর্ণন মানে কোয়ান্টাম সংখ্যা যেটা, আর এম এস যেটা লেখা আছে এস দ্বারাও বললেও হবে, এস দ্বারাও চিহ্নিত করা হয়। এটা কি করে না ওই ঘূর্ণনের অভিমুখটাকে নির্দেশ করছে, ওরিয়েন্টেশন অফ দ্য স্পিন অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের ঘুরছে যে সেটার অভিবিন্যাসটা নির্দেশ করে এস, তাই জন্য এর নাম ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেল? এই ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। হয়ে গেল। এবার আমরা একটু অরবিট, অরবিটাল আর ইটস ইম্পর্টেন্ট দেখে নেব। অরবিট, অরবিটাল হচ্ছে নট সিনোনিম, এরা কিন্তু এক নয়। অরবিট মানে হচ্ছে কক্ষ আর অরবিটাল হচ্ছে কক্ষক। An orbit as proposed by Bohr is a circular path, যেটা অরবিট যেটা প্রপোজ করেছিল বোর, তাই তো, নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর অরবিট প্রপোজ করেছিল। এটা হচ্ছে একটা সার্কুলার পাথ, বৃত্তাকার পথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ অ্যান ইলেকট্রন মুভ। একটা নিউক্লিয়াসকে ঘিরে একটা বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘোরে। Precise description of the path of the electron is impossible according to the Heisenberg uncertainty principle. হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু এই পথের ডেসক্রিপশন, ইলেকট্রনের পথটার আমাদের ডেসক্রাইব করা ইম্পসিবল। Bohr orbit therefore have no real meaning. এটার কোনো রিয়েল মিনিংও নেই Bohr অরবিটের, and their existence can never be demonstrated experimentally. পরীক্ষা লব্ধভাবেও কিন্তু এদের এক্সিস্টেন্সটা ডেমনস্ট্রেট করা যায় না। An atomic orbital on the other hand is আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে যেটা পড়েছিলাম, দেখো পুরো একদম, আর বাকি যেটা আছে পুরো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে আমরা অলরেডি পড়ে ফেলেছি। কি বলছে দেখো, an atomic orbital on the other hand is a quantum mechanical concept and refers to the one electron wave function psi in an atom, আমরা আগের দিন পড়েছি। It is characterized by 3 quantum number n, l আর m, and its value কিসের উপর ডিপেন্ড করে? coordinates of the electron। আর একটা কি বলছে, psi has by itself no physical meaning, আমরা আগের দিনই পড়েছি, and it is the square of the wave function, that is psi mod square, তাই তো? এটা সাই স্কোয়ারটা হুইচ হ্যাজ আ ফিজিক্যাল মিনিং, যার একটা ফিজিক্যাল মিনিং আছে। সাই এর কোনো ফিজিক্যাল মিনিং নেই, কিন্তু সাই স্কোয়ার এর আছে। ঠিক আছে, সাই স্কোয়ার অ্যাট এনি পয়েন্ট ইন অ্যান অ্যাটম গিভস দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি ডেন্সিটি। কি বলেছিলাম? সাই স্কোয়ারটা প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট ভ্যালু দেয়, তাই তো? একটা বিন্দুতে কি দেয় না, একটা বিন্দুতে সেই রকম ভ্যালু দেয়, সেই বিন্দুতে সাই স্কোয়ার কিন্তু একটা ভ্যালু দেয়, প্রবাবিলিটি ডেন্সিটি, ভ্যালু অফ প্রবাবিলিটি ডেন্সিটি। এই প্রবাবিলিটি ডেন্সিটি ইজ দ্য প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ সাই স্কোয়ার অ্যাট এ স্মল ভলিউম, যেটাকে ভলিউম এলিমেন্ট বলে, yields the probability of finding the electron in that volume, সেই ভলিউমে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনাটাও এখান থেকে পাওয়া যায়। Specifying a small volume element is that psi square varies from one region to another in space, but its value can be assumed to be constant within a small volume element. The total probability of finding the electron in a given volume can then be calculated by sum of all the products of psi square and corresponding volume element. It is thus possible to get the probable distribution of an orbital in an atom. একটা অরবিটালে একটা ইলেকট্রনের যে প্রবাবেল ডিস্ট্রিবিউশনটা এইভাবে কিন্তু পাওয়াটা পসিবল, সেটাই বলছে এখানে। এছাড়া দেখো এখানে এই যে বলছিলাম তোমাদের যে সামস গুলো আসতে পারে, যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অরবিটাল অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 3। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 3 কিন্তু বলে দিয়েছে। তাহলে মোট কক্ষকের সংখ্যা নির্ণয় করতে বলেছে। কক্ষক অরবিটাল নাম্বার, তাহলে আমাদের সেই m অবধি যেতে হবে। n ইকুয়াল টু 3 মানে কি? L হচ্ছে 0, 1, 2, তার মানে এখানে একটা 3s কক্ষক আছে, একটা তিনটে 3p আছে, তিনটে 3p আছে, কারণ n ইকুয়াল টু 3, 0, l ইকুয়াল টু 0 আর m 0, n ইকুয়াল টু 3 তারপর l ইকুয়াল টু 1 হলে m কত হয়? -1, 0, +3।
তাহলে 3p, 3টে p কক্ষক আছে আর 5টা 3d কক্ষক আছে। তাহলে মোট কক্ষকের সংখ্যা হচ্ছে 1 + 3 + 5 = 9। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে মোট কক্ষকের সংখ্যা কত হবে? কারণ n এর ভ্যালু 3 এর জন্য আমাদের l এর 3টে মান পাচ্ছি, তো তার জন্য কি হচ্ছে, একটা 3s কক্ষক থাকছে, 3টে 3p থাকছে, 5টা 3d থাকছে। তাহলে 1 + 3 + 5 9টা মোট কক্ষক। আবার আমি n স্কোয়ারও করতে পারি। তোমরা যদি এতটা বিশ্লেষণ যদি নাও করতে বলে, তখন কিন্তু তুমি একই মান পাওয়া যায় কক্ষকের সংখ্যা n স্কোয়ার করে দিলে। বললাম না আমরা n স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় কক্ষকের সংখ্যা। তাহলে 3 স্কোয়ার কি হবে? 3 × 3 9। তাহলে এইভাবেও কিন্তু তুমি মোট কক্ষকের সংখ্যা পেতে পারো। এরকম ধরনের এমসিকিউ তোমাদের দিয়ে দিতে পারে। প্রবলেম এখানে দেখো আরেকটা প্রবলেম দিয়েছে। এসপিডিএফ প্রতীক ব্যবহার করে তোমাদের কি করতে হবে, এই নোটেশনগুলো ব্যবহার করে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষক সমূহকে বর্ণনা করতে হবে। n2 আর l1 দিয়ে দিয়েছে, দেখেছো? তার মানে l কখন 1 হয়? p এর ক্ষেত্রে, আর n হচ্ছে 2 আছে, তাহলে 2p। l এর ভ্যালু 0 কখন হয়? s, তার মানে s হবে, পাশে n এর ভ্যালুটা বসাতে হবে 4s। l এর ভ্যালু বলছে 3, তাহলে l এর ভ্যালু কখন 3 হবে? 0 1 2 3, 0 1 2 3, s p d f। তাহলে l এর ভ্যালু কখন 3 হবে? f এর ক্ষেত্রে। আর n এর ভ্যালু বলেছে 5, তাহলে 5f। 5f 3 হলে 3d। এইভাবে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে এখান থেকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কোয়ান্টাম নাম্বার আর অরবিটাল পার্টটা করলাম। এবার শেপ অফ অরবিটালটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে এই একসাথে মানে কালকে যেটা পড়িয়েছি আর আজকে যেটা পড়ালাম, টোটাল পার্টটার আমরা পিডিএফ তো পাঠিয়ে দেবো। কালকে দেখবে আমরা মার্ক মানে একদম আন্ডারলাইন করে তোমাকে পাঠিয়েছিলাম। আর এখান থেকে আমার মতে মানে আমি আন্ডারলাইন করতে চাইছি না, কারণ হচ্ছে এই পার্ট আজকের পার্টটা থেকে, কারণ হচ্ছে তোমরা এটা মানে টোটালটা না পড়লে কিন্তু এই যে প্রবলেমগুলো এগুলো করতে পারবে না। তাই তোমাদের টোটালটাই পড়তে হচ্ছে। এমন কিছু মানে খুবই অল্প জিনিস আর খুব ইজিও, যদি বুঝতে পেরে থাকো খুব ইজি হবে, কিন্তু একটু গুলিয়ে যায় অনেকের। কিন্তু আশা করি বারবার যদি তুমি পড়তে থাকো, রিডিং পড়তে থাকো বা বুঝে থাকো, তোমাদের গোলাবে না। ঠিক আছে, প্রবলেমগুলো করার জন্য কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা পেজ তুমি যেটা আছে, আর বাংলাগুলো তো তোমাদের সব থেকে সুবিধা করে দিচ্ছি যে বাংলাগুলো পাশে দিয়ে দিচ্ছি, তাই তোমাদের পড়াটা খুবই ইজি হবে। ঠিক আছে, তবে ইংলিশ টার্মগুলোই কিন্তু মনে রেখো, যাতে তোমাদের মক টেস্ট যেহেতু ইংলিশে হয় বা এনইটি তোমরা ইংলিশে দেবে, তাই জন্য কিন্তু তোমরা অবশ্যই ইংলিশ টার্মগুলো মাথায় রেখো। আর অনেকেই কিন্তু গুগল সিটে তোমরা নাম্বারটা, অনেক পরীক্ষা দিচ্ছ কিন্তু প্রায় মক টেস্ট দিচ্ছ 30 জন মতন, কিন্তু আমাদের করছো না তোমরা গুগল সিটে, কিন্তু সবাই এন্ট্রি করছো না মার্কসটা। যে লিঙ্কটা পাঠাচ্ছি, মার্কসটা এন্ট্রি করলে আমাদের রেজাল্টটা বের করতে সুবিধে হবে। ঠিক আছে, আর আবারও বলছি, যেমন প্রত্যেকদিন বলি, মক টেস্টগুলো দাও, একটু সিরিয়াসলি পড়ার চেষ্টা করো। মক টেস্টগুলো দাও, যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি সেগুলো সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, এগুলো করতে থাকো। অনেকেই দেখেছি মানে অ্যাডমিশন নিচ্ছ কিন্তু সেই তোমার মক টেস্ট দিচ্ছ না। মক টেস্টটা কিন্তু বাবা দিতেই হবে। মক টেস্টটা একদম ম্যান্ডেটারি, মক টেস্টটা তোমাকে দিতে হবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, এবং এই এনসিইআরটি বইটা কিন্তু ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু তুমি কেমিস্ট্রিতে মার্কস তুলতে পারবে, না নয়তো পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেব। এই পিডিএফ কালকেরটা মার্ক করেছি যেগুলো, সেগুলোই পড়বে, আর আজকের পিডিএফটা কিন্তু একটু ডিটেলসে লাইন বাই লাইন পড়বে। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টটা আমি কালকের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।